শুধুমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে পারিবারিক ব্যবসা ফেলে আরামায়েশের জীবন ছেড়ে একটি ট্রাক দিয়ে শুরু করে নতুন ব্যবসা। পদে পদে ছিল হাজারো বাধা, সবকিছু অতিক্রম করে কঠোর পরিশ্রম দিয়ে আর ধৈর্য ধারণ করে আজ গড়ে তুলেছে 6,000-এরও বেশি বাস ট্রাকের সাম্রাজ্য। বলছি 2022 সালে মুক্তি পাওয়া বিজয় আনন্দ মুভির কথা, যে আজ ভারতের ট্র্যাক কিং নামে পরিচিত বিজয় শঙ্কেশ্বর, তারই বায়োগ্রাফিক মুভি এটি। আর বন্ধুরা, মনে আছে তো প্রথম 1000 জন সাবস্ক্রাইবারের মধ্যে লটারির মাধ্যমে 5 জন বিজয়ের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি কেন, চলুন লাইক সাবস্ক্রাইব করে গল্পে শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদেরকে দেখানো হয় 1969 সালের গদাক নামক একটি শহরকে, যেখানে বিজয় নামের একটি ছেলে ট্রেনে করে ভিক্টোরিয়া নিয়ে আসে। হ্যাঁ, এটা কোনো মেন নাম নয়, এটি একটি সেমি অটোমেটিক প্রিন্টিং মেশিন যার নাম ভিক্টোরিয়া 800। স্টেশন থেকে এই মেশিনটি আনতে লোকজন ব্যান্ড পার্টি নিয়ে আসে, কারণ এটি ছিল গোটা রাজ্যের প্রথম সেমি অটোমেটিক প্রিন্টিং মেশিন। তাই সবাই ব্যান্ড বাজিয়ে নাচতে নাচতে বিজয়ের বাড়ি আসে। কিন্তু বিজয়ের বাবাকে দেখে সবাই চুপ হয়ে যায়, কারণ তিনি এই মেশিনের বিরুদ্ধে ছিলেন। কিন্তু রাতে বিজয়ের মা দেখে তার স্বামী চুপি চুপি সেই মেশিনটি দেখছে। তখন তিনি জিজ্ঞাসা করেন, তুমি তো মেশিন আনার বিরুদ্ধে ছিলে, তাহলে এত রাতে লুকিয়ে দেখছো কেন? তখন বিজয়ের বাবা বলে, তোমরা আমাকে ভুল বুঝো না, আমি আমার ছেলের বিরুদ্ধে নই, আমি শুধু ভয় পাচ্ছি যদি সে দ্রুত অগ্রগতির পথে হাঁটতে গিয়ে হোঁচট খাই। তখন বিজয়ের মা বলেন, আমাদের বিজয় আমাদের উপযুক্ত ছেলে, একদিন সে তার সাহস আর পরিশ্রম দিয়ে বড় মানুষ হবে এবং আমাদের শঙ্কেশ্বর পরিবারের নাম উজ্জ্বল করবে। তারপর বিজয়ের বাবা বলে, ও যখন জন্ম নিয়েছিল তখন ধাত্রীমাও বলেছিল তোমাদের ছেলে একদিন অনেক নাম করবে। বন্ধুরা, এইবার আমাদেরকে দেখানো হয় বিজয়ের বাল্যকাল থেকে বড় হয়ে ওঠার যাত্রা, যেখানে বিজয়ের বাবার একটি ছাপাখানা ছিল। তাই ছোটবেলা থেকেই বিজয় এই কাজ দেখতে দেখতে বড় হয়ে ওঠে। তবে তার মনে সবসময় ছিল সে কিছু বড় করবে, কিন্তু সে জানতো সবকিছু একসাথে সম্ভব নয়, তাই ধীরে ধীরে আগাতে হবে। কলেজ শেষ করে বিজয় পুরোপুরি বাবার ব্যবসায় যুক্ত হয় এবং বাবার সঙ্গে কাজ শুরু করে। সে 80,000 টাকা ঋণ নিয়ে একটি সেকেন্ড হ্যান্ড ভিক্টোরিয়া মেশিন কেনার অনুমতি চায়। এতে তার বাবা রেগে যান এবং বলেন, পুরনো মেশিনটাই তো ঠিকঠাক কাজ করছে, তো নতুন মেশিন আনার কি দরকার? বিজয় তখন বাবাকে বোঝায়, এই পুরাতন মেশিন চালানোর জন্য একজন লোক সারাক্ষণ দরকার, কিন্তু ভিক্টোরিয়া 800 একটি সক্রিয় মেশিন, একবার চালু করলেই চলবে এবং এটি আমাদের পুরনো মেশিনের তুলনায় 10 গুণ বেশি কাজ করতে পারে। তখন বাবা বলেন, ঋণ শোধ করা সহজ নয়। বিজয় আশ্বস্ত করে বলে, আমি শোধ করব বাবা, তুমি চিন্তা করো না। মেশিন আনার পরে বিজয় শহরে গিয়ে নিজের বই বিক্রয় শুরু করে এবং নিয়মিত মুম্বাই যাতায়াত করে। এরপর বিজয়ের বাবা ছাপাখানা বিজয়কে দিয়ে বলেন, তোমার পরিশ্রম আর নিষ্ঠা দেখে আমি পূর্বপুরুষের এই ব্যবসা তোমায় দিলাম, চাই তুমি এটাকে আরো এগিয়ে নিয়ে যাও, কিন্তু কাউকে কখনো ক্ষতি করো না। এরপর বিজয় কঠোর পরিশ্রম শুরু করেন আর শীঘ্রই ভালো একটি বাড়ি এবং গাড়ি কিনে ফেলেন। কিন্তু যে জায়গায় সে বই বিক্রয় করত সেই জায়গায় বিক্রি কমে যায়। বইয়ের দোকানদার আর বই কিনতে চায় না। তখন বিজয় নানা কৌশল করে বলে, তুমি বই রাখো, বিক্রয় হলে তখন টাকা দিও। তারপরে আবার ডিসকাউন্টও দেয়। তবুও দোকানদার বই নিতে রাজি হয় না। তখন বিজয় নিজের টেলিগ্রামের ঠিকানা দিয়ে বলে, পরের সপ্তাহে টেলিগ্রাম করে বই চাইবেন আপনি। তখন দোকানদার হেসে বলে, দিন দুপুরে স্বপ্ন দেখছিস? কিন্তু বিজয় জানতো কিভাবে স্বপ্ন দেখতে হয় আর তা বাস্তবে পরিণত করতে হয়। তারপর সে একটি হোটেলে গিয়ে ভাবতে থাকে কিভাবে বইয়ের চাহিদা আরো বাড়ানো যায়। হঠাৎ এক দম্পতির ঝগড়ার আওয়াজ তার কানে আসে। স্বামী বলেন, তুমি ভালো রান্না জানলে এত টাকা খরচ করে বারবার হোটেলে আসতাম না। উত্তরে স্ত্রী বলে, আমি যা পারি তাই রান্না করি। তখন বিজয় এগিয়ে এসে বলে, আপনাদের ঝগড়া শুনলাম, এর একটা সহজ সমাধান আছে আমার কাছে। এটি একটি কুকারি বই, মাত্র 10 টাকায় এতে 100-এরও বেশি সুস্বাদু রেসিপি আছে। মহিলাটি খুশি হয়ে বলেন, এই তো আমি চাচ্ছিলাম। স্বামীও খুশি হয়। এরপর হোটেলের অন্যরাও বই কিনতে চায়। তখন বিজয় বলে, আমার কাছে আর নেই, হোটেলের বাইরে বইয়ের দোকানে পাবেন। এরপর বন্ধুরা, সেই দোকানদার যে বই নিতে রাজি ছিল না, এখন অনেক লোক এসে সেই বই চাচ্ছে। তাই সে বাধ্য হয়ে বিজয়কে টেলিগ্রাম করে বইয়ের অর্ডার করে। এরপর একদিন বিজয়ের বাবা বলেন, তুই এইসব রঙিন কাপড় চোপড় পরিস কেন? এখন বড় হয়েছিস, ম্যাচিউর পোশাক পর, নইলে মেয়ের পরিবার তোকে দেখলে সিরিয়াস ভাবে নেবে না, বকাটে পোলাপান ভাববে। তারপরের দিন মেয়ে দেখতে যায়, মেয়ে পছন্দও হয়ে যায়। দ্রুত বিয়ে হয় এবং প্রথম বছরে একটি সন্তান জন্ম হয়, যার নাম রাখা হয় আনন্দ। আহারে, এরা কত ফাস্ট। যাই হোক, তারপর এক
রাতে হঠাৎ বিজয় তার স্ত্রীকে বলে, আমি এখন প্রিন্টিং ব্যবসা ছেড়ে ট্রাকের ব্যবসায় যেতে চাই, কারণ আমাদের পরিবার এখন বড় হচ্ছে, আর গোটা পরিবার একটি ব্যবসার উপরে নির্ভরশীল হয়ে থাকলে ভবিষ্যতে আমাদেরকে সংগ্রাম করতে হতে পারে। সেই কারণে আমি এখন থেকে সংগ্রাম করার কথা ভাবছি, যাতে ভবিষ্যতে আমরা একটি স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারি। কিন্তু বিজয় ভাই সাহেব যখন এই কথা তার বাবাকে গিয়ে বলেন, তখন তার বাবা রেগে যান এবং বলেন, আমরা তো সারা জীবন ছাপাখানারই কাজ করছি, আর এখন তুমি হঠাৎ করে পুরো ক্ষেত্রটাই বদলাতে চাও? মুরব্বীরা বলেছিলেন যার কাজ তারই করা উচিত, আর তোমার তো ট্রাক ব্যবসার কোনো অভিজ্ঞতাই নেই, ওই ব্যবসায় অনেক রিস্ক আছে, অনেক সমস্যায় পড়বে। কিন্তু বিজয় তো আর সমস্যাকে ভয় পান না, তাই তিনি বাবার মতের বিরুদ্ধে গিয়ে লরি ব্যবসায় ঝাঁপিয়ে পড়ে। প্রথমে তিনি 2 লাখ টাকা দিয়ে একটি সেকেন্ড হ্যান্ড লরি কেনেন, সেটি মেরামত করে একেবারে নতুন করে তোলেন, আর তারপর লরি নিয়ে বাজারে চলে যান। কিন্তু লরি ব্যবসায় নিজের জায়গা তৈরি করা মোটেও সহজ ছিল না। প্রথমত এখানে সবকিছুই আগে থেকেই সেট ছিল। অন্য ব্যবসায়ীরা যাদের সঙ্গে আগে থেকে কাজ করছিল তারা কেবল তাদের উপরেই বিশ্বাস করত এবং তাদের সঙ্গেই কাজ করতে চাইতো। যদি কেউ বিজয়ের সঙ্গে কাজ করতে চাইতো তাও কিভাবে করবে, কারণ অনেক মালামাল পাঠাতে হয়, আর বিজয়ের কাছে আছে মাত্র একটি ট্রাক। তাই কেউ চায় না যে তাদের কিছু মাল বিজয়কে আর বাকি অন্যদেরকে দিয়ে পাঠাতে। তারা চায় পুরো মাল একসঙ্গে একটি মাধ্যমে পাঠানো হোক এবং তার মালের দায়িত্ব সেই একজনের উপরেই থাকুক। কিন্তু বিজয় এখানে এসে বুঝতে পারে এই ব্যবসায় অনেক ফাঁকফোকর আছে। যেমন অনেক চালকরাই খুবই অলস, তারা একটি জিনিস পৌঁছানোর জন্য অনেক দিন সময় নেয়। মাঝে মাঝে তারা গাড়ি পার্ক করে ঘুমিয়ে পড়ে আর বলে যে গাড়ি নষ্ট হয়ে গেছে তাই দেরি হয়েছে। আবার কেউ কেউ গাড়ি থেকে কিছু মাল নামিয়ে আলাদা করে বিক্রয় করে দেয়, যার কারণে মালিকদের অনেক ক্ষতি হয়। কিন্তু এইসব অভিযোগ করলে কেউই শোনে না। এই কারণেই বিজয় প্রতিশ্রুতি দেন যে তিনি এই বাজারের সমস্যার সমাধান করবেন। তখন তিনি বলেন, আপনারা আমাকে অন্যদের তুলনায় একটু কম টাকা দিন, আমি সময় মতো মাল পৌঁছে দেব এবং গ্যারান্টি দিচ্ছি আপনার একটুও মাল হারাবে না। অন্য ব্যবসায়ীরা এটা দেখে ভাবে যে বিজয় তাদের বাজার নষ্ট করছে, তাই তারা বিজয়ের পেছনে লেগে যায়, কখনো হাসাহাসি করে, কখনো ধাক্কা মারে। এরপর বিজয়ের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার কারণে একদিন তিনি বড় একটি কনসাইনমেন্ট মাল পান। তিনি আনন্দের সঙ্গে মাল পৌঁছে দিতে যান, কিন্তু মাঝপথে তার ট্রাকের টায়ার ফেটে যায়। তিনি একজন মেকানিককে খুঁজে এনে দেখান। মেকানিক বলেন নতুন টায়ার লাগাতে হবে, এই টায়ার পুরো বাদ। কিন্তু বিজয়ের কাছে তখন টায়ার কেনার মতো টাকা ছিল না, তাই তার প্রথম কনসাইনমেন্ট অসম্পূর্ণ থেকে যায়। এই কারণে অন্য ট্রাক চালকরা বিজয়কে নিয়ে হাসাহাসি করতে থাকে, খুব সহজ তাই না বলে ঠাট্টা করে, এরপর মারধরও করে। এতে করে বিজয় খুব রেগে যান এবং আজকে অপমান সহ্য না করে তিনি পাল্টা তাদেরকে মারধর করে। এই লড়াইয়ে বিজয় নিজেও আহত হন, আর আহত অবস্থায় বিজয় বাড়ি ফিরে গেলে পরিবারের লোকজন খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা খুব সাধারণ জীবন যাপন করে, আর তারা আগে থেকেই লরি ব্যবসা পছন্দ করত না, কারণ তারা জানতো লরি চালকরা মাদক সেবন করে, অশালীন ভাষা ব্যবহার করে, মারামারিতে জড়িয়ে পড়ে। আর বিশেষ করে বিজয়ের বাবা খুব রেগে যান। তিনি বলেন, আমি আগে থেকেই বলেছিলাম যেও না। তারপর তিনি বিজয়কে দিয়ে একটি চিঠি লেখান, যাতে লেখা থাকে বিজয় যা করছে তা সম্পূর্ণ তার নিজের দায়িত্বে, তার পরিবার এই কাজে যুক্ত নয়। সে যদি কারোর কাছ থেকে ঋণ নেয় কিংবা টাকা ধার করে এবং তা পরিশোধ করতে না পারে, তাহলে পরিবারের কেউ দায়বদ্ধ থাকবে না। লেখা শেষে বাবা বলেন, আমি আমার গোটা পরিবারকে তোমার কারণে বিপদে ফেলতে পারি না, তাই এই চিঠি লেখাচ্ছি। এখানে বিজয়ের একটু খারাপ লাগে, কিন্তু তিনি কিছুই বলেন না। এরপর একদিন বিজয়ের এক বন্ধু তাকে বাজারের একজন প্রভাবশালী ব্যক্তি গণেশ দাদার সাথে পরিচয় করিয়ে দেন। গণেশ দাদার লরি কখনো খালি যায় না, যার উপরে হাত থাকে সে সফলতা পায়। তাই বিজয়ের বন্ধু চাচ্ছিল গণেশ দাদার সাহায্যে বিজয়ের উপকার হোক, কিন্তু গণেশ দাদার সঙ্গে দেখা করেই আশীর্বাদ চাওয়ার বদলে বিজয় সরাসরি বলেন, আমাকে আরো 2টো লরি কেনার টাকা দিন। এতে গণেশ দাদা অবাক হয়ে যায়, কিন্তু তিনি বলেন, তোমার এই ইচ্ছা পূরণ করব, তবে আগে তোমার যোগ্যতা যাচাই করি। এরপর তিনি কয়েক মাস বিজয়ের উপর নজর রাখেন এবং তার পরিশ্রম ও নিষ্ঠা দেখে খুশি হন। তিনি বিজয়কে টাকা ধার দেন 2টো লরি কেনার জন্য, যা বিজয় ধীরে ধীরে শোধ করতে থাকে। এরপর বিজয় তার লরি ব্যবসার নাম রাখে বিআরএল, অর্থাৎ বিজয় আনন্দ রোডল্যান্ডস লিমিটেড। বন্ধুরা, বিজয় এখানে নিজের নাম আর তার ছেলের নাম একত্র করে ব্যবহার করেন, তবে তিনি অন্য লরি ব্যবসায়ীদের মতো শুধু নাম লিখেননি। ভিআরএল এর উপরে একটি তীর চিহ্ন ডিজাইন করেন, যা পথ নির্দেশ করে। এরপর বিজয় তার ট্রাকের রং হলুদ করতে চান, কিন্তু তার স্ত্রী বলেন, লোকজন তোমার গাড়ি দেখে বলবে ইয়েলো ডার্টি ফেলো। কিন্তু বিজয়ের মেয়ে বলে, না পাপা, হলুদ রং দারুণ লাগবে। এভাবেই এগিয়ে চলে বিজয়ের স্বপ্ন পূরণের পথ। এরপর বিজয় তার 3টে ট্রাককে হলুদ রঙে রং করেন এবং সেগুলোর গায়ে কালো রঙের বিজয় আনন্দ লিখে দেন। কয়েক মাস পর তিনি দেখেন অন্য পরিবহন কোম্পানিগুলো তাদের লরি হলুদ রঙে রং করছে। এর ফলে বিজয়ের অনেক ক্ষতি হয়। ঘটনাটি এমন ভাবে ঘটে যে একবার বিজয়ের লরিগুলো কিছু মূল্যবান মালপত্র নিয়ে গুদামে
যাচ্ছিল। তখন পথে একটি রাজনৈতিক দলের ধর্মঘট চলছিল, ফলে রাস্তা বন্ধ ছিল। কিন্তু যখন ট্রাক চালকরা বলে যে তারা বিজয় স্যারের লোক, তখন ওই দলের এক নেতা তাদের জন্য রাস্তা খুলে দেন। এই সুযোগে অন্য একটি হলুদ রঙের ট্রাকও ওই পথ দিয়ে তাড়াহুড়ো করে চলে যাওয়ার সময় সেই রাজনৈতিক দলের পতাকা ছিঁড়ে ফেলে। এতে করে সেই দলটি মনে করে যে বিজয়ের লরিগুলোই এই কাজ করেছে, ফলে তারা খুব রেগে যায় এবং বিআরএল এর গাড়িগুলোর পিছন ধাওয়া করে গোদাম পর্যন্ত পৌঁছে যায় এবং সেই গোদামে আগুন লাগিয়ে দেয়, যার ফলে গোদামে রাখা সব মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এই খবর পেয়ে বিজয় প্রচন্ড ধাক্কা খায় আর অবস্থা খারাপের দিকে গড়াতে থাকে। যাদের মাল ছিল সেই গোদামে তারা সবাই টাকার দাবি তোলে। সেখানে কমপক্ষে 2 কোটিরও বেশি টাকার মালামাল ছিল। তবুও বিজয় তাদের টাকা ফেরত দিতে রাজি হয়। সে শুধু 6 মাস সময় চায়, কিন্তু তাকে মাত্র 2 মাস সময় দেওয়া হয়। এই বিষয়টা তো পরিষ্কার, বিজয়ের হাতে তখন এত টাকা ছিল না। সে ব্যাংকে ঋণ চাইতে যায়, কিন্তু কেউ এত বড় অঙ্কের ঋণ দিতে চায় না। তখন সে ছোট ছোট অঙ্কের বিভিন্ন ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করে, কিন্তু এতেও তিনি ব্যর্থ হন। পরে সে জানতে পারে কান্নাটাকা নামে একটি পত্রিকা বিজয়ের বিরুদ্ধে ভুলভাল খবর ছাপিয়েছে, আর এই কারণে কোনো ব্যাংক তাকে ঋণ দিতে চাচ্ছিল না। এই পত্রিকার মালিক রামারাও, যার লেখাকে কর্ণাটকের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে। রামারাওয়ের প্রভাব এতটা ছিল যে ভারতের প্রধানমন্ত্রীও তাকে মান্য করে চলত। এরপর বিজয় এক পরিচিত নেতার সাহায্যে রামারাওয়ের সঙ্গে দেখা করতে আসে। সে রামারাওকে বলে, আমি সাধারণ মানুষ, তাহলে আপনি কেন আমার বিরুদ্ধে ভুল লিখেছেন? এর ফলে অনেক ব্যাংকও আমাকে ঋণ দিতে চাচ্ছে না। তারপর অনেক অনুরোধের পর রামারাও বলেন, যতই বড় হও না কেন, ঈশ্বরের দরবারে আসতে হয়, না হলে ঈশ্বর রেগে যান। যেহেতু তুমি আসছো, আশীর্বাদ রইল। এইভাবে সে বিজয়কে বুঝিয়ে দেয়, যদি জনসম্মুখে তার ভাবমূর্তি ঠিক রাখতে চাও, তবে তাকে রামারয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এরপর বিজয় ব্যাংক থেকে ঋণ পায় এবং যেসব ব্যবসায়ীর মাল বিআরএল এর গুদাম থেকে নষ্ট হয়েছিল তাদের টাকা পরিশোধ করে দেন। তারপর একদিন বিজয় তার স্ত্রী ললিতাকে নিয়ে সিনেমা দেখতে যায়। সেখানে সিনেমায় একটি রাজপ্রাসাদের মতো বাড়ি দেখানো হয়। তা দেখে বিজয় বলেন, ওরা আমার স্বপ্ন চুরি করেছে, আমি এমন একটা বাড়ি বানাতে চাচ্ছিলাম। তখন তার স্ত্রী মজা করে বলেন, 600 টাকা বাড়ি ভাড়া দিতেই তোমার প্রাণ বেরিয়ে যায়, আর তুমি কিনবে ওই বাড়ি? তখন বিজয় তাকে প্রতিশ্রুতি দিয়ে বলে, আর 25 বছর পরে তুমি দেখবে আমি এর থেকেও বড় বাড়ি বানাবো। সেই বাড়ির নাম রাখবো ললিতা মহল। এরপর গণেশ দাদার সাহায্যে বিজয় আরো কয়েকটি লরি কেনেন। তারপর একদিন এক ব্যবসায়ী অভিযোগ করেন, আপনার ট্রাকে আমি টিভি পাঠিয়েছিলাম, পথে আপনার ড্রাইভার ভুল করে 2টি টিভির স্ক্রিন ভেঙে ফেলেছে। বিজয়ের সহকারী তখন বলেন, স্যার, সে মিথ্যা বলছে, শুধুমাত্র একটি স্ক্রিন ভেঙেছে। কিন্তু বিজয় তাকে শান্ত করেন এবং সেই ব্যবসায়ীকে 2 টিভির টাকা দিয়ে দেন। বিজয় জানতো এর ফল কি হবে। এরপর সেই ব্যবসায়ী অন্যদের বলে, জানো, আমি বিজয়ের বিআরএল এ কয়েকটি টিভি পাঠিয়েছিলাম, একটি স্ক্রিন ভাঙলেও বলেছি 2টো। আর বিজয় কিছু না ভেবেই 2টো টিভির দাম দিয়ে দিয়েছে। এতে করে অন্য ব্যবসায়ীরাও ভাবে বিআরএল এ মাল পাঠালে যদি ক্ষতি হয়, বিজয় তো ক্ষতিপূরণ দিয়েই দেবে। ফলে আরো অনেক ব্যবসায়ী বিজয়ের সাথে চুক্তি করে এবং ধীরে ধীরে বিজয়ের গাড়ির সংখ্যা বাড়তে থাকে। আর যেখানে 1983 সালে তার মাত্র 8টি গাড়ি ছিল, তার মাত্র 3 বছর পরে মানে 1986 সালে তা বেড়ে দাঁড়ায় 14টি। তার কয়েক বছর পর বিজয়ের বাবা গ্রামের বাড়ি থেকে শহরে এসে তার অফিস দেখতে যান। তখন বিজয় অফিসে ছিল না, বাইরে কাজে গিয়েছিল। কিন্তু বিজয়ের ছিয়ে তাকে চিনে ফেলেন এবং অফিসের ক্যাবিনে নিয়ে যান। বিজয়ের বাবা অবাক হয়ে যায় এত বড় অফিস, এত কর্মচারী দেখে। এরপর তিনি ছিয়ের কাছে হিসেবের খাতা চান এবং তাতে দেখতে পান বিজয়ের কোম্পানি লাভে আছে। এতে তিনি কিছুটা শান্তি পান। তারপর তিনি ঈশ্বরের ছবির নিচে নিজের আর তার স্ত্রীর ছবি দেখতে পান, যা দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বলেন, আমার ছেলে আমাকে এত সম্মান করে। আসলে বন্ধুরা, বিজয়ের বাবা যখন সেই চিঠি লিখেছিলেন, তখন বিজয় তার স্ত্রী ও ছেলেকে নিয়ে শহরে চলে আসেন। আর তারপর তারা আর কখনো গ্রামে ফেরেননি, কারণ বিজয় কাজে বিজি হয়ে পড়েছিল। কিন্তু বিজয়ের বাবা মনে করতেন বিজয় তার উপর রাগ করে চলে গেছেন। তিনি ভাবতেন বিজয় ব্যবসায় হার মেনে একদিন ফিরে আসবে, কিন্তু বহু বছর কেটে গেলেও সে আর বাড়ি ফিরেনি। তার উপরে প্রতিদিন পত্রিকায় বিজয় সম্পর্কে নানা ভিত্তিহীন ও গুজব ছাপাতে থাকে, যার কারণে বাবা একবার নিজে গিয়ে দেখতে চাচ্ছিল ছেলে কি করছে। কিন্তু ছেলেকে এত সফল দেখে তার মনে প্রশান্তি আসে। যদিও সমাজ তাকে ভুল বুঝেছে, এটা ভেবে তার হৃদয় ব্যথায় ভরে ওঠে। আর যখন বিজয় জানতে পারে যে তার কারণে তার বাবা মনে কষ্ট পেয়েছে, তখন তারও নিজের খারাপ লাগে। তাছাড়া তখন তার বাবা অনেক বিরুদ্ধ হয়ে গেছে এবং কিছুদিন পরেই তিনি মারা যান। এর ফলে বিজয় ভেঙে পড়ে ডিপ্রেশনে চলে যায়। তাছাড়া কাজের প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়ায় নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেনি, যার ফলে কয়েক
বছর পরে সে স্পন্ডিলাইসিস নামক এক রোগের আক্রান্ত হয়। এদিকে বিজয়ের ছেলে তখন 16 বছর বয়সে পৌঁছিয়ে গেছে। তখন সেও তার বাবার কাজে সাহায্য করতে থাকে। আর বিজয় কিছু বছর ডাক্তারের তত্ত্বাবধানে থেকে সুস্থ হয়ে ওঠে। তারপর বিজয় তার বাবার থেকে শেখা সমস্ত শিক্ষা এবং নিজের অভিজ্ঞতায় অর্জিত জ্ঞান আনন্দকে শিখিয়ে দেয়। এরপর গল্প চলে আসে 1996 সালে। তখন ভিআরএল কোম্পানি অনেক বড় হয়ে গেছে, কোম্পানির শত শত গাড়ি হয়েছে। ঠিক সেই বছর বিজয়কে জনগণের সেবা করার উদ্দেশ্যে বিজেপি মানে মোদি কাকুর দল থেকে তাকে নমিনেশন দেওয়া হয়। তারপর একদিন বিজয় তার দলের প্রচার করতে বেরিয়েছিল। তখন রাস্তায় তার ভক্তরা ঘিরে ধরে এবং উল্লাস করতে থাকে। তখন কাকতালীয়ভাবে মিস্টার রামারাওয়ের গাড়ি সেই রাস্তায় আসে। ভিড়ের কারণে রাস্তা বন্ধ থাকায় রামারাও খুব রেগে যান এবং গাড়ি থেকে নেমে যখন দেখে এই জামের কারণ বিজয়, তখন তিনি আরো বেশি রেগে যান এবং তিনি বিজয়কে খুব বকাঝকা করেন। এরপর তিনি বলেন তার পত্রিকায় বিজয়ের বিরুদ্ধে খবর ছাপাবেন। এই কথা বিজয়ের মনে গেঁথে যায়। তারপর যখন বিজয় জনসভায় পৌঁছায় তখন সেখানে অনেক মিডিয়ার লোক উপস্থিত ছিল। আর তখন হঠাৎ করেই বিজয় ঘোষণা করে যে এখন থেকে বিআরএল কোম্পানি স্পেশাল কান্নাটা নামে একটি পত্রিকা চালু করবে। এটা শুনে রামারাও আরো ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বলে, আচ্ছা তাহলে এখন আমার সাথে প্রতিযোগিতায় আসছো? তিনি নিশ্চিত ছিলেন যে কেবল গাড়ি ব্যবসা করা সেই বিজয় যদি এখন পত্রিকার ব্যবসা শুরু করে তার মানে তো গাধাও ঘোড়ার দৌড়ে নামছে। তারপর বন্ধুরা রামারাও তার পত্রিকায় বিজয় সম্পর্কে আরো ভুলভাল খবর ছাপাতে শুরু করেন এবং বিজয়ের জন্য যত সমস্যা তৈরি করা যায় সব করেন। এমন ধরনের সমস্যা যা বিজয়কে ভীষণ রাগিয়ে দেন। আর যখন বিজয় তার পত্রিকা শুরু করতে চান তখন রামারাও কাগজ বিক্রেতাদের বলে দেন যেন তারা কেউ বিজয়কে কাগজ সরবরাহ না করে। বিজয় অনেক চেষ্টা করার পরে বুঝতে পারে স্থানীয়দের উপর নির্ভর করলে চলবে না। তাই তিনি রাশিয়া থেকে প্রয়োজনীয় সামগ্রী আমদানি করেন এবং নিজেই পত্রিকার কাজ শুরু করেন। তবে সমস্যা ছিল এইভাবে খরচ কিছুটা বেড়ে যায়। তাই এই ঘাটতি মেটাতে তিনি অন্য ব্যবসায়ীদের বিজ্ঞাপন তার পত্রিকায় ছাপান যাতে করে তার ঘাটতি পূরণ হয় আর তার আয়ও বাড়তে থাকে এবং তার ফলে তার পত্রিকাটি মাত্র 1 টাকায় বিক্রি করতে শুরু করেন। এরপর খুব অল্প সময়ের মধ্যেই বিজয়ের পত্রিকা কান্না টাকায় 1 নম্বর পত্রিকায় পরিণত হয়, যা দেখে অন্য সংবাদপত্রের মালিকরা অবাক হয়ে যান। তার কয়েক বছর পরে রামারায়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়। প্রথমত তিনি অনেক বিরুদ্ধ হয়ে গেছেন এবং তার খারাপ ব্যবহারের কারণে অনেক কর্মচারী তার পত্রিকার কাজ ছেড়ে বিজয়ের পত্রিকায় কাজ করতে চলে গেছেন। আর এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে রামারাওকে বিজয়ের পত্রিকায় আর্টিকেল লিখতে হয়। এই ঘটনা তার অহংকার ভেঙে দেয় এবং তিনি অতীতের আচরণের জন্য বিজয়ের কাছে ক্ষমা চান। কিন্তু বিজয়ের কোনো অহংকার ছিল না। তিনি রামারাওয়ের সাথে এখনো অত্যন্ত নমনীয় আচরণ করেন এবং সর্বোচ্চ চেষ্টা করেন রামারাও যেন ছোটবোধ না করে। আর বিজয় তাকে তার পত্রিকা শুরু করার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। এর কয় বছর পর রামারাও অসুস্থ হওয়ার কারণে মারা যান এবং বিজয় তার পত্রিকায় প্রথম পাতায় এই সংবাদটি প্রকাশ করে তাকে শ্রদ্ধা জানিয়ে। তারও কয়েক বছর পর নিউজ অফ ইন্ডিয়া নামের একটি বড় মিডিয়া সংস্থা বিজয়ের পত্রিকাটি কিনে নেন। বিজয় কিভাবে এই বিক্রয়ের সিদ্ধান্ত নিল তা আননের বুঝে আসে না। তারপরও সে তার বাবার সিদ্ধান্তকে সম্মান জানায়। তার 5 বছর পরে বিজয় একটি নতুন পত্রিকা চালু করার উদ্যোগ নেন যার নাম রাখেন বিজয় বাণী। কিন্তু সমস্যা হয় সেই নামে একটি বিরুদ্ধ লোক ইতিমধ্যেই পত্রিকা চালাচ্ছিলেন। তখন আনন্দ সেই বিরুদ্ধের সঙ্গে কথা বলতে যান, কিন্তু তিনি রেগে আনন্দকে বাড়ি থেকে বের করে দেন। পরে আনন্দ তার স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং দুজনকেই রাজি করান। শেষ পর্যন্ত তারা নিজের পত্রিকার সনদ আনন্দের কাছে বিক্রয় করে দেন এবং এর বিনিময়ে আনন্দ তাদের বড় অঙ্কের টাকা দেন। তারপর 2012 সালে বিজয়ের বিজয় বাণী আবারও কর্ণাটকের নাম্বার 1 পত্রিকায় পরিণত হয়। বন্ধুরা, এই গল্পের শেষে আমাদেরকে দেখানো হয় বাস্তব জীবনের বিজয় এবং আনন্দকে। তারা বলেন, আমরা এই সিনেমাটি তৈরি করেছি যাতে আমাদের এই যাত্রার মাধ্যমে মানুষ অনুপ্রাণিত হয়। কিভাবে আমরা একটি লরি দিয়ে ব্যবসা শুরু করেছিলাম এবং আমাদের এখন 6000-এরও বেশি বাস, ট্রাক ইত্যাদি রয়েছে। আর বিজয় বলেন, যদি একজন লোক আমাদের গল্প দেখে অনুপ্রাণিত হয় আর নিজের জীবন বদলানোর চেষ্টা করেন তবে সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের বিষয়। আর বন্ধুরা, এই গল্প যদি আপনাদের অনুপ্রেরণা যোগায় তবে সেটা আমাদের জন্যও খুব আনন্দের বিষয়। তাই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন।